রাস্তা ধরে গাড়ি এগিয়ে যাচ্ছে। ড্রাইভারের পাশের সিটে বসে আছে সুগন্ধা, পেছনের সিটে ইরাম, তার কোলে ইজান চুপচি করে বসে নিজের হাতে ধরা একটা ছোট্ট খেলনা দিয়ে খেলছে সে। প্রায় অনেকটা পথই গাড়ি চলল নিঃশব্দে, তারপরে হঠাৎই মুখ খুলল সুগন্ধা। আপনি কিছু মনে করিলেন না আপা, আসলে বড় সাহেব লোকটা একটু অমনি। ইরাম ছেলের উপর থেকে চোখ সরিয়ে সুগন্ধাকে দেখল, ঠোঁটে অতি মৃদু হাসি মেখে বলল, মানে না করার মতন কাজ তো খালু করেননি। তবে আমি ফাঁকা বলিতে বিশ্বাসী নই। প্রতিবাদ হওয়া উচিত কাজের মাধ্যমে। পরক্ষণে কথা ঘুরিয়ে ফেলল সে সুথলা। কিছু মনে করো না সুগন্ধা, খালামণিকে সরাসরি জিজ্ঞেস করতে অস্বস্তি হচ্ছিল বলে তোমায় করছি। বাই এনি চান্স খালুর সঙ্গে কি খালামণির কোনো ঝামেলা হয়েছে? সুগন্ধা প্রশ্ন শুনে চুপ করে রইল কিছুক্ষণ, তারপর লুকিং গ্লাসের দিকে তাকিয়ে ইরামের সঙ্গে দৃষ্টি মিলিয়ে জানালো, আপনি বাড়ির মানুষ, আজকে নইলে কালকে এমনিই জানবেন। সত্যিটা হইল গিয়া, আম্মা জানার বড় সাহেবের সম্পর্কটা গত 2 বছর ধরে ঢিলা দিয়া চলতেছে। আমি অত বেশি কিছু জানি না, কখনো একবার এই জিজ্ঞেস করতে চাই নাই। কিন্তু 1 বছর হইলেও বড় সাহেব বাড়িতে থাকে না, আলাদা থাকেন, ব্যবসার কাজে এদিক সেদিক, সেপারেশন টাইপ। কেন কি এত কিছু খাটি নাই। ভাইজান সারিকা পাও কখনো এই বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছুক হয় নাই, ব্যাপারটা ধোঁয়াশা। ইরাম সব শুনে মাথা তোলালো, পাল্টা প্রশ্ন করলো না। এখন অনেক কিছুই ধরতে পারছে সে। সাইবারের বিয়েতে আহমেদের অনুপস্থিতির কারণ, হঠাৎ তার বাড়িতে ফেরা, আর ফিরেই শত্রু মনোভাবপূর্ণ আচরণ করা। আহমদ উদ্দিন আর সামিয়া মুন্সির সম্পর্কটা জোড়াতালি দিয়ে চলছে, ভেতরে অনেক অজানা কাহিনী এবং কিন্তু থেকে গিয়েছে। দুজনের মাঝে মায়া ভালোবাসা নেই বললেই চলে, আচরণে তেমনটাই প্রকাশ পায়। শুধুমাত্র নামে এখনো স্বামী স্ত্রী তারা। সুগন্ধাকে তার কলেজের সামনে নামিয়ে দিয়ে ইরাম গেল ঠিক পাশের রাস্তায়। গাড়ি থেকে নেমে ছেলেটাকে কোলে সাবধানে নিয়ে আশেপাশে তাকালো। 3 তলা একটা বিল্ডিং, নিচতলায় সম্পূর্ণটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। ইজান মায়ের বুকে চুপচি করে শুয়ে আছে। ছেলের মাথায় ছোট্ট একটা চুমু এঁকে পায়ে পায়ে ভেতরে ঢুকলো ইরাম। ঢুকতেই রিসেপশনের মতো একটা জায়গা, একজন হিজাব পরিহিত মেয়ে বসে আছে কম্পিউটারের পেছনে। কিভাবে আপনাকে সাহায্য করতে পারি ম্যাম? ইরাম এগিয়ে গেল। আমি ইরাম কিবরিয়া। আজ সকালেই ফোন করেছিলাম, আপনাদের ফ্রিল্যান্সিং বেসিক কোর্সটা করতে চাচ্ছিলাম। ওহ হ্যাঁ, আমার মনে আছে। আমিও ফর্ম রেডি করে রেখেছি। ম্যাম, আপনি ফিল আপ করে দিন। মেয়েটা ফর্ম দিল। ইরামকে এক পাশে থাকায় সোফায় বসতে ইশারা করলো। রমণী সেখানে বসে ধীরে ধীরে ফর্ম পূরণ করতে লাগলো। পরিবেশটা পছন্দ হয়েছে ইরামের। বেসরকারি হওয়া, একদম শান্ত পরিপাটি স্থান, ভিড় ভাড়ার বালাই নেই। ছোটখাটো একটা স্কুল টাইপের জায়গা। ইরাম যখন ফর্ম পূরণ করছে তখন আশপাশ দিয়ে যাতায়াত করে গুটি কতক ছেলে মেয়ে ফিরে ফিরে তার কোলে বসা এজানকে দেখছে। এক বান্ধবীর দল তো উত্তেজনা সামলাতে না পেরে কাছে চলেই এলো। ইজানকে আদর করতে করে গেল, হাতে চকলেটও ধরিয়ে দিল, যেটা অবশ্য ইজান খেতে না পারলেও প্যাকেট জিভে গুজে চুষতে লাগলো। ছেলের কাণ্ডে দেখে মুচকে হাসলো ইরাম। টাকা জমা দিয়ে কোর্সে ভর্তি হওয়া হয়েও গেল। মেচি বলল, ম্যাম আসুন, আমি আপনাকে আমাদের ক্লাসগুলোর একটা কুইক ট্যুর দিয়ে দেই। তাহলে পরের দিন আপনাকে কিছু খুঁজে পেতে কষ্ট করতে হবে না। ইরাম খুশি হলো। রিসেপশনে অন্য একজনকে রেখে মেজি করিডোর ধরে ভেতরে নিয়ে গেল। আশেপাশে স্কুলের মতো কয়েকটি ক্লাস, প্রত্যেকটি কম্পিউটার এবং টেবিল দিয়ে পরিপূর্ণ। একটি ছোট্ট লাইব্রেরিও আছে, তার সঙ্গে লাগোয়া একটি বিশেষ রুম। এখানে মিটিং, ভাইবা পরীক্ষা ইত্যাদি কাজ করা হয়। মেয়েটি বাতলে দিল। মুচোমুচি চারপাশ ঘুরে দেখানোর পর তারা যখন ফিরে আসছে তখন ইরাম জিজ্ঞেস করলো, আর আপু, আমি যে রিকোয়েস্ট করেছিলাম সেটা। জি, বাচ্চাকে সাথে রাখার ব্যাপারটা, এই ডিমান্ড আমাদের কাছে আগেও এসেছে এবং আমি দুঃখিত, এ বিষয়ে কম্প্রোমাইজ করাটা কষ্টকর। আপনার সঙ্গে আরও অনেকেই কোর্সটা করবে। যদি তাদের সমস্যা হয় তাহলে কর্তৃপক্ষ হিসেবে আমাদের দায়িত্ব সকলের সুবিধা অসুবিধা বিবেচনা করা। ইরামের চেহারা ছুলে পড়ল। ও আচ্ছা। মেয়েটি থেমে জানালো,
তবে মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করা হচ্ছে, কারণ আপনার মতো আরও অনেকেই আছে কিংবা ভবিষ্যতে আসতে পারে। আপনার বাচ্চা যদি অন্য কারোর সমস্যার কোনো কারণ না হয়, তবে সেই ক্ষেত্রে বিশেষ বিবেচনায় কিছু ক্ষেত্রে উপস্থিত রাখা যাবে। বাকিটা কর্তৃপক্ষের ফাইনাল সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সরি, আমি এর বেশি আর কোনো সাহায্য করতে পারছি না। ইরাম সামান্য হাসলো এবার। না না না, যথেষ্ট করেছেন, থ্যাঙ্কস। তারা ফিরে এলো করিডোরে রিসেপশনের দিকে যাওয়ার সময় একদম শেষ ক্লাসটার দিকে অজান্তেই নজরপাত হলো ইরামের। বেশ কয়েকজন ছেলেমেয়ে কম্পিউটারের সামনে বসে আছে আর একদম সামনে ডায়াসের উপর দাঁড়িয়ে ডিজিটাল বোর্ডে কিছু একটা বুঝিয়ে যাচ্ছেন শিক্ষক। লম্বা চওড়া এক পুরুষ, মেয়েধীন শরীরে জড়ানো কালো শার্ট এবং ফর্মাল, চোখে হালকা ফ্রেমের চশমা, শ্যামলা মুখে একটা মায়াবী ভাব, আত্মবিশ্বাসী উপস্থাপন। হাত নেড়ে নেড়ে সে বুঝিয়ে যাচ্ছে। জেন্টলম্যান অ্যান্ড লেডিস, আপনাদের আর্টিকেল ফিনিশ করার আর ঠিক 2 মিনিট বাকি আছে। আমি উপদেশ দিব, আপনারা পয়েন্টগুলোর উপর ফোকাস করুন। সুন্দর লেখা এআইও লিখতে পারে। আপনাদের মনে রাখতে হবে, অনন্য হতে হবে নিজের স্বকীয়তায়। ওকে? ইরাম থেমে দাঁড়িয়ে খানিকটা সময় নিয়ে দেখলো। ক্ষণিকের জন্য মনে হলো এই লোকটাকে সে আগেও কোথাও দেখেছে, কিন্তু কোথায় ঠিক মনে করতে পারলো না। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি পাশ থেকে ঝুঁকে জানালো, উনি আমাদের সবচেয়ে জনপ্রিয় এবং গুণী ট্রেইলার কাইসার রুশদি। ওনার ইউটিউব চ্যানেলের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। সেখানে উনি প্রোগ্রামিং, কম্পিউটার সংশ্লিষ্ট টিউটোরিয়াল ভিডিও দেন। রুশদি? হ্যাঁ, এবার নিশ্চিত সে শোনা শোনা লাগছে। তবে হুট করে কিছুতেই মনে পড়লো না ইরামের স্মৃতি, সত্যিকার স্মৃতিটুকু। সময় লাগবে। সে যখন দাঁড়িয়ে আছে তখনই হঠাৎ করেই ক্লাসের ভেতর থাকা কায়সার মাথা কাত করে তাকালো। ইরামের সঙ্গে চোখাচোখি হয়ে গেল তার। বিব্রত হয়ে পড়লো ইরাম, আর দাঁড়ালো না। দ্রুত উঁচু ঘুরে ছেলেকে নিয়ে হেঁটে চলে গেল। সে খেয়ালই করলো না কায়সানের দৃষ্টি সে আড়াল হওয়া পর্যন্ত তাকেই অনুসরণ করে গেল। ভর্তির কাজ শেষ হয়ে যাওয়ার পরপরই ইরাম চলে গেল বাইরে। সুগন্ধার পরীক্ষা 40 মিনিটের ছিল। এতক্ষণে হয়ে যাওয়ার কথা। গাড়ি নিয়ে সে যখন সুগন্ধার কলেজের গেটের সামনে অপেক্ষা করছে তখন অদূরে থেকে একটা বাইকের উপস্থিতি লক্ষ্য করলো। তেমন চোখে পড়ার মতো কিছুই নয়, ক্লাসিক লাল কালো হোন্ডা। সেখানে বসে আয়েশ করে বাদাম চিবুচ্ছে একটা ছেলে, আর একটা ছেলে ঠিক পেছনেই দাঁড়িয়ে সিগারেট টানছে। ছেলে দুটোকে কিছুক্ষণ আগে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সামনেও দাঁড়িয়ে থাকতে দেখেছিল ইরাম। শর্ট টাইম মেমোরি ভীষণ ভালো তার। লং টাইমে ভুলে গেলেও কাছাকাছি সময়ের ঘটনাটা ভালোই মনে থাকে। বাইক চোখে লাগার মতো কিছু না, আশেপাশে কালো সবুজ আরও কিছু বাইক আছে। তবে ইরামের কেন যেন মনে হচ্ছে সে যেখানে যেখানে যাচ্ছে এই বাইকটাও ঠিক সেখানে যাচ্ছে। নাকি মনের ভুল? দুটো জায়গায় কাকতালীয়ভাবে হয়তো জ্বলে গিয়েছে তারা দুজনেই। তাতে কি সন্দেহজনক হয়ে গেল? সুগন্ধ চলে আসা বিষয়টা নিয়ে আর ভাবার সুযোগ হলো না তার। বাড়ির দিকে যাওয়ার সময় বাইকটা ওখানে থেকে গেল। অনুসরণ করলো না বিধায় ইরাম নিশ্চিত হলো সেই বেশি সন্দেহ করেছিল। রাত প্রায় 2টা। সাইমনের শো এখন তুঙ্গে। সময় যত বাড়ে তার সঙ্গে পাল্লা দিয়ে বাঁধনহারা হয় মানুষের আত্মা। লাল নীল বাতির ঝলমলে আলো নিচে কন্ট্রোল প্যানেলে ঝুঁকে বিচ্ছিক করছে সাইবান। এক হাতে হেডফোন ধরা কানের কাছে, শরীর দুলে যাচ্ছে তার মিউজিকের সাথে সাথে। ডান্স ফ্লোরে তরুণ তরুণী উচ্ছ্বাসে মত্ত। এদের দেখলে মনে হয় না জীবনে বিন্দুমাত্র দুশ্চিন্তা আছে কারো। বেশ কতক রমণী তো নাচতে নাচতে একেবারে সাইবানের কাছে খেসে এলো। Hey, Mr. DJ, very handsome. থ্যাঙ্কস। পাল্টা হেসে উত্তর করলো সাইবান। আরেকজন তো একেবারে গা ঘেঁষে এসে সেলফি তুলে নিয়ে আবেশিত গলায় সুত হলো। আজকে শোয়ের পর ফ্রি আছেন? ওয়ানা হ্যাভ আই লিটল ড্রিঙ্ক উইথ মিলেট? সাইবান নিজের বাম হাতটা তুলল। তার অনামিকা একটা সিলভার আংটি জলজল করে উঠল। যদিও আংটিটা কোনো কারণ ছাড়াই আজ পরা হয়েছিল। সে আঙুল দিয়ে সেদিকে নির্দেশ করে বলল, সরি মাই লেডি,
I have my own lady to drink with. আশেপাশে কিছু মেয়ে উৎসাহ দিয়ে চিৎকার করে উঠল, আবার অনেকে মুখ ফুলিয়ে ফেলল। সাইবান অবশ্য কারো দিকে মনোযোগ দিল না। সে মাইক্রোফোনে চেঁচিয়ে উঠল। Let's go. তীব্র পিচে কেঁপে কেঁপে উঠতে লাগলো চারিপাশ। সবাই উচ্ছ্বাসে ফেঁচে পড়ল। মিষ্টি একটা ঘ্রাণে চেয়ে রইল পরিবেশ। প্রায় ঘেমে গিয়েছে সাইবান। তার উপর থেকে ব্লেজার খুলে শুধু জ্যাকেটের পরে কাজে মনোযোগ দিল। কপালে চুলের গোছা লেপটে আছে তার, চিকচিক করছে আইব্রো প্রিয়াংসে। সকালে যখন মিউজিকের সঙ্গে প্রায় উন্মুক্ত হয়ে উঠেছে তখনই একেবারে হঠাৎ করে গুঞ্জনের শব্দে ছেয়ে গেল চারিপাশে। প্রথমটা কেউ বুঝতে পারল না কি হয়েছে। ডান্স ফ্লোরের মাঝখানে বরাবর একটি ছেলে আরেকটি ছেলের উপর চড়া হয়েছে, নিচে ফেলে ঘুষি মারছে। আধারি খেলায় বিষয়টা স্পষ্ট নয়। সাইবান কুচকে তাকালো, মিউজিকের ভলিউম কমিয়ে এনে হাত তুলে চিমকে ইশারা করলো। লাল নীল ডিস্কো লাইট নিভিয়ে উজ্জ্বল বাতি জ্বলে উঠল মুহূর্তেই। সবাই ছড়িয়ে ছিটিয়ে গেল। মারামারি হচ্ছে দুজন ছেলের মাঝে। সাইবান একটি দীর্ঘশ্বাস পেল। নতুন কিছু নয়, অ্যালকোহলের প্রভাবে হার হামেশাই শোয়ের মাঝে এমন উদ্ভট কাণ্ডের মোকাবেলা তাকে করতে হয়। তুই আমার ওয়ালেট নিয়েছিস? তাহলে আরে আমার বাপকে চিনিস তুই? তোর মতো 14টা পিসকে কিনে ফেলতে পারবে অনায়াসে, আর আমি কিনা তোর ওয়ালেটে নিব? ক্রেজি! আমার ওয়ালেট কোথায়, চোর কোথাকার? সিকিউরিটি ফিরলে ঠেলে এগোতে এগোতে সাইবান এগিয়ে গেল। একটা মেয়ের গায়ে মোক্ষম ধাক্কা লেগেছে দুজনের মারামারির কারণে। মেয়েটাকে ধরে সে আস্তে করে পিছিয়ে নিরাপদ দূরত্বে রেখে দুটো ছেলের মাঝখানে বরাবর দাঁড়ালো। ওকে নাও বয়েজ, স্টপ ইট। দুজনের ব্যাপারেই অনেক টাকা, না হলে এখানে ফুর্তি করতে আসতে না। সো চিল। ছেলে দুটো থতমত খেয়ে একে অপরের দিকে তাকালো, তারপর সাইবানকে দেখলো। আপনি মাঝখানে বাঁধ সাজছেন কেন? বিষয় টাকার নাই, বিষয় হলো বিয়াদবির। ওই শালা, তুই আমার ওয়ালেট নিলি কোন সাহসে? কতবার বলেছি নেইনি, আর এই শালা বলিস কাকে? মাদার চো! যা, এবার আমি নিয়ে এসেছি তোর ওয়ালেট। কার কি ছিঁড়বে ছিঁড়ে দেখা দে। দুজন দুজনের দিকে আবারও তেড়ে গেল। মাঝখানে সাইবান স্যান্ডউইচ হয়ে গেল, একেবারে যাচ্ছেতে অবস্থা। সিকিউরিটি এসে ঘিরে ফেললো দুজনকে, একে অপরের কাছ থেকে ছাড়াতে চেষ্টা করলো। অন্যরা চেঁচিয়ে বলছে, বাইরে বাইরে পালান দুইটাকে, বদমাশ। ইয়েস, জাস্ট থ্রো দ্যাম আউট প্লিজ। পুরো মজাটাই মাটি করে দিছে। এই চরম বিশৃঙ্খলার মাঝেই সাইবানের পকেটে থাকা ফোন ট্র্যাপিট করে উঠল। জীবনও এই ফোন রিসিভ সে করবে না। ফোন পুরোপুরি সুইচ অফ করতে ভুলে গেছে, তাই ফোন কেটে বন্ধ করার জন্য হাত তুলতে সে থমকে গেল। সিকিউরিটি চেঁচিয়ে তাকে কিছু বলছিল, তবে সে হাত তুলে বলে উঠল। তারপর সকলের উদ্দেশ্যে রীতিমতো গলা ফাটিয়ে হুঙ্কার দিল। তার কণ্ঠস্বর অদ্ভুত, ওরে একটা জাদুকরী ক্ষমতা ছিল বোধহয়। সিকিউরিটি চিৎকার চেঁচামেচি করতে থাকা মানুষ এমন কে? ঝগড়ার কারণে ছেলে দুটো অবধি জমে গেল। সাইমন সকলের মাঝখানে দাঁড়িয়ে ফোন রিসিভ করলো। ইয়েস মাই প্রেশাস। তার কণ্ঠস্বর এতটা নরম হয়ে উঠল যে আশেপাশের কেউ কোনো তালমিল না পেয়ে চ্যাপ চ্যাপ করে তাকে রইল শুধু। ফোনের ওপাশ থেকে ভেসে এলো ইরামের কণ্ঠস্বর। শো শেষ হয়নি? এই তো শেষের পথে। আপনি ঘুমাননি এখনো? খুব বেশি মিস করছেন হাজবেন্ডকে। হাজবেন্ড শব্দটা একটা আলাদাই জোর দিল সাইবান। তির্যক হাসি ফুটলো তার ছোচে। ইরাম কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, তুমি অনেক টায়ার্ড বোঝা যাচ্ছে, কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নেই। আপনি এসে ঠিক করে দিতে পারেন, মাইন্ড করব না। নিয়ে তো যাওনি, জিজ্ঞেস করে দেখেছো যেতে চাই কিনা? ওহ, হাউ ক্রুয়েল অফ মি। আপনি হানিমুনে আসতে চান, সেটা আমাকে আগে বলবেন না। আলাদিন চেহারা দেখা না গেলেও সাইবান নিশ্চিত এখন ফোনের ওপাশে থাকা ইরামের গাল দুটো লালচে হয়ে উঠেছে। উজ্জ্বল শ্যামলা ত্বকে লালচে বাপটা দেখলেই তার কেমন পাগল পাগল লাগে। ভাগ্যিস ইরাম তার কাছে নেই। তার কথাবার্তার ধাঁচ লক্ষ্য করে ইরাম বিষয় পাল্টে ফেলল। যাকে শোয়ের মাঝখানে ফোন রিসিভ করলে কিভাবে?
আপনার জন্য শুধু আমার শো কেন, দুনিয়াটাও বিরতিতে পাঠাতে রাজি আছি। বুঝেছি। প্লেটে গিয়ে তোমার মাথাটা আসলেই নষ্ট হয়ে গিয়েছে। বেশি বেশি চা খাওয়ার চেষ্টা করো চায়ের দেশে বসে, তাতে যদি মস্তিষ্কের জটটা একটু খুলে। খিলখিল করে হাসলো সাইবান। মস্তিষ্কের জটে জটে আপনি পাকিয়ে গেছেন, এত সহজে খুলবে কি? ইরামের দীর্ঘশ্বাস ভেসে এলো। আশেপাশে কোনো শক্ত জিনিস থাকলে মাথাটা বাড়ি মেরে ঠিক করো। আর হ্যাঁ, শো শেষ হওয়ার আগে সাথে সোজা হোটেলে গিয়ে রেস্ট নেবে, খাবে, তারপরে ঘুমাবে। আমি কালকে আর ফোন দিব না, দিলেই উল্টাপাল্টা কথাবার্তা শুরু করবে। রাখছি। চৌথা আজ্ঞা। পার্ট টাইম আম্মু, ফুল টাইম ওয়াইফি। গুড নাইট। ব্যাড নাইট। আপনাকে ছাড়া আমার নাইট কখনো গুড হবে না। ফোনটা এবার সরাসরি কেটেই দিল ইরাম। সাইবান ছোটে হাসি মেখে ফোনের স্ক্রিনে দিকে চেয়ে রইল। একেবারে জ্বালিয়ে ফেলেছে কয়েক মিনিটেই। ফোন পুনরায় পকেটে ভরে মুখ তুলতেই সে ভরকে গেল। সকালে তখন একদম চুপ করে বাধ্য শিশুর মতো দাঁড়িয়ে তাকিয়ে দেখে যাচ্ছে। সাইবান বাঁকা হাসল। হে, ওয়াইফি কামস ফার্স্ট। নাও কোথায় যেন ছিলাম আমরা? ও হ্যাঁ, ঝগড়া। প্লিজ কন্টিনিউ। সিকিউরিটি। সাইবানের সঙ্গে ফোন কলটা অভাবনীয় ছিল। এখনো বুকের ভেতর থুকপুক করছে ইরামের। ফোনটা কান থেকে নামিয়ে সামনে তাকাতেই সে অবাক হয়ে গেল। বিপরীত দিকের সোফায় বসে থাকা সামিয়া এবং সারিকা দুজনে তার দিকে রীতিমতো হাঁ করে তাকিয়ে আছে। আজ এমনিতে একটা রাত হয়ে গিয়েছে। সামিয়া ফিরেছেন কিছুক্ষণ আগে। সারিকা নিজের কিছু ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিল। আর ইরাম রাতে তৃতীয়বারের মতো উঠে যাওয়া ইজানকে পুনরায় ঘুম পাড়িয়ে নিচে নেমেছিল। তিনজন রমণী অপরিকল্পিত এক চায়ের আসরে বসে গিয়েছে। অতঃপর সামিয়ার চোয়াল ফাঁক হয়ে গিয়েছে। অপরদিকে সারিকার চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে আছে। ইরাম একটা ঠোক গেল। কি ব্যাপার, তোমরা এইভাবে তাকিয়ে আছো কেন? সারিকা ইরামের হাতের ফোনের দিকে আঙুল তুলে নির্দেশ করে অবিশ্বাস্য কঞ্চে বলে উঠল, ওয়েট, সাই শোয়ের মাঝখানে ফোন অন রেখেছে? ও তোমার কল রিসিভ করেছে? দ্বিতীয় অবিশ্বাস্য বাক্যটি ছুটে আসলো সামিয়ার তরফ থেকে। জান পরানেই হতবাক তারা। তবে ইরামের কাণ্ড উৎখাটন করতে পারল না। ফ্যালফ্যাল করে শাশুড়ি আর ননদের দিকে তাকিয়ে রইল। তারা এত অবাক কেন হচ্ছে, যেন সাইবান জীবনেও তাদের ফোন কল রিসিভ করেনি। আপু, আমার প্রচুর ক্ষুধা পেয়েছে, খেতে দিন প্লিজ। চুলার আগুনের তাপে রীতিমতো সেদ্ধ হয়ে যাওয়া এরা মুখ ঘুরিয়ে পেছনে তাকে বেশ অবাক হলো। রান্নাঘরের দরজার সামনে দাঁড়ানো কিশোর সাইবান। স্কুল ড্রেস পরনে, খয়েরি টাই টেনে ঢিলে করে রেখেছে। ধূসর শার্টের উপরে কয়েকটা বোতাম খোলা। স্কুল ব্যাগটা আলগোছে ঝুলছে হাতে। ওনা দিয়ে কপালে মুছে ইরাম বলে উঠল, ব্যাপার কি? খালামণি বাড়ি নেই? ডানে বামে মাথা নাড়ল সাইবান। সেমিনার 3 দিনের, খুলনায় গিয়েছে। এরা মুখ ফিরিয়ে আবার চুলার দিকে তাকালো। তার বুকটা চেপে এলো। কোচিংয়ের বেতন আগাম নিয়ে আজ সকালে চাল কিনেছে। আরেক চুলায় আলু সেদ্ধ হচ্ছে। গতকালের কিছুটা ডাল রয়ে গিয়েছে, এই দিয়ে ভাইদের খাইয়ে দিবে ভেবেছিল। একটি শুকনো ঢোক গিরে সে সাইবানকে বলল, তুমি বরং বাড়িতে গিয়ে ভাত খাও ভাই, আপু তোমাকে লেবুর শরবত করে দিচ্ছি। না, কেন? সাইবানের অবুঝ প্রশ্নে ইরাম ওর নাম গলায় চেপে আরেক দফায় ঘাম মুছল। না মানে তোমার বাড়ির খাবার নষ্ট হবে। উফ, বাড়িতে আজ রান্না হবে না, শেষ টাকা দিয়েছে। ও বাইরেই খাচ্ছে বন্ধুদের সাথে রেস্টুরেন্টে। তাহলে তুমিও রেস্টুরেন্টে যাও। তবে ইরামকে পুরোপুরি উপেক্ষা করে সাইবান হঠাৎই তার পাশে এসে দাঁড়ালো। চুলার দিকে মুখ বাড়াতেই তার চোখ জোড়া চকচক করে উঠল, যেন সোনার খনি দেখছে। আলুর ভর্তা, ওয়াও, আমার ফেভারিট। আলুর ভর্তা, ডাল আর একটা শুকনো মরিচ। কতদিন খাই না। ভাতের মার গলাতে গলাতেই জমে গেল ইরাম। সে জানে সাইবানের আলুর ভর্তা মোটেও পছন্দ না। হরেক পদের তরকারির মাঝে সে কখনোই ভর্তার দিকে চোখ তুলেও তাকাবে না। ডালও খুব একটা খেতে দেখেনি কখনো। সে না চাইতেও ছেলেটার দিকে কিছুক্ষণ অপলক চেয়ে রইল। কত যেন বয়স হবে এখন ছেলেটার, 12-13। এরই মধ্যে এত বুঝদার কবে হয়ে উঠল। ইরামকে নিষ্পলক চেয়ে থাকতে দেখে সাইবান মাথা কাত করে ডাকল, আপু। চোখ পিটপিট করলো ইরাম। ভেজা ভেজা কিছু ঠেকলো চোখের কোণে। দ্রুততা দূর করে ইরাম এবার ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে বলল, ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি।
সাইমন হঠাৎ করে ইরামের কাছে এগিয়ে গেল। উচ্চতায় ছেলেটা তার কাজ সমান। কোনো কথা না বলে নিজের প্যান্টের পকেটে হাত ভরে সাইমন একটা টিস্যুর প্যাকেট বের করলো। সেখান থেকে টিস্যু বের করে হাত তুলল সে। দেখি দেখি। ইরামের কপাল ছুঁয়ে সে ধীরে ধীরে ঘামটুকু মুছে নিল। অতঃপর গলার দিকটায় চাপলো অতি যত্ন নিয়ে। বকবক করে বলল, এত গরম পড়ছে, নিজের যত্ন কেন নেন না আপু? আপনি অসুস্থ হয়ে পড়লে ভাইয়াদেরকে কে দেখবে? বুকের ভিতরে ঝড় উঠল বুঝি ইরামের। বাবা চলে যাওয়ার পর শেষ কবে কেউ তাকে এভাবে আদর করেছে, তার জন্য চিন্তা করেছে, তা মনে করতে পারলো না সে। ঠিক কেউ করেনি, আর কোনোদিন করবে কিনা সন্দেহ। ইরামের কি হলো বলতে পারবে না। সাইবানের হাতটা চেপে ধরল মুচকি হেসে। সেই হাত মুঠো করে ঝুঁকে তার আঙুলের উপর আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে জানালো, এই যে তুমি যেন আমার যত্ন নিতে পারো, তাই নিজের যত্ন নিচ্ছি না, বুঝেছো? এবার লক্ষ্মী ছেলের মতো গিয়ে টেবিলে বসে পড়ো তো, আপু খাবার নিয়ে আসছে। আর 2 তলায় রাহাত ভাইয়া আছে তোমার, ওকেও ডেকে দিও খেতে। সাইবান জলজলে নিষ্পাপ চোখ মেলে কয়েক পলক চেয়ে রইল ইরামের দিকে। অতঃপর তার ঠোঁটে বিস্তৃত এক হাসি ফুটল, পবিত্রতম সুন্দরতম। এই যে যাচ্ছি, আপু আমাকে কিন্তু ডাল বেশি দেবেন। বলেই ব্যাগ ছুঁড়ে লিভিং রুমের সোফায় ফেলে সাইবান ধূপধাপ শব্দ করে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। রাহাত ভাই, ও রাহাত ভাই, খাবে না? কই রে? ঘুমের ঘরে ইরাম স্বপ্ন দেখছিল নাকি স্মৃতির জগতে হারিয়ে গিয়েছিল অবচেতন ভাবে বলতে পারবে না। চোখ দুটো অজান্তেই ভিজে উঠেছে তার, বদ্ধ পাপড়িতে চিকচিক করছে অশ্রুদাটা। ঠিক এমন সময়ই ভাইব্রেশনের শব্দে ইরামের পাতলা ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে রীতিমতো লাফিয়ে উঠল সে। মায়ের নিঃশ্বাস ফেলতে ফেলতে আশেপাশে তাকালো। ভোরের নরম আলো পর্দা গলে চুইয়ে ভেতরে পড়ছে। স্নিগ্ধ আবহাওয়া। বিছানার ঠিক পাশে ছুঁয়ে আছে ইরামের কলিজার ধন। ঘুমে আচ্ছন্ন ইজান। ছোট্ট শরীরটা মায়ের বুক ঘেঁষে পড়ে আছে, নিঃশ্বাসের প্রশ্বাসের সঙ্গে ওঠানামা করছে। কি মায়া, কি কোমল। ইরাম ছেলের দিকে চেয়েই রইল। একটি আঙুলে ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো তার ঠোঁট, কপাল, গাল। ছেলে তার মধ্যে হয়েছে অনেকটা। সৌভাগ্য তার। ছেলে মায়ায় বিভোর ইরামের অস্থির অন্তরটা ধীরে ধীরে শান্ত হয়ে এলো। ভাইব্রেশনের শব্দটা আবারও হওয়া। এবার মুখ ঘুরিয়ে নাইট স্ট্যান্ডে থেকে নিজের ফোনটা হাতে তুলে নিল ইরাম। চোখ কষলে স্ক্রিনের দিকে তাকাতে তার চক্ষু চরকা ছাওয়ার দশা হলো। হোয়াটসঅ্যাপ অ্যাপে মেসেজ এসেছে সাইবানের কাছ থেকে। নামটা ভেসে উঠতেই হঠাৎ করে ইরামের মাত্র অনুভব করা স্মৃতিটুকুর কথা মনে পড়ল। নিদারুণ নিষ্পাপ একটা চেহারা, তাতে খেলা করতো জগতের সবটুকু মায়া, আবেগ, ভালোবাসা। চোখ দুটি ছিল যেন গভীর অনুভূতির আধার। সে যখন হাসতো তখন মনে হতো তার সঙ্গে গোটা জগৎ হেসে উঠেছে। এমন মায়াবী একটা ছেলে কয়েক বছরের ব্যবধানে কি আমল বদলে গিয়েছে। ছোট্ট সাইবানকে ইরাম ভাইয়ের আসনে বসিয়েছিল। কোনোদিন নিজের আর দুটি আপন ভাইয়ের থেকে আলাদা চোখে দেখেইনি। হাতে তুলে খাইয়ে দিয়েছে কতবার। কত শত রাত্রি হাতে হাত রেখে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চাঁদ তারার গল্প করা হয়েছে। ইরামের রূপকথার গল্প ছেলেটা মনোযোগ দিয়ে শুনত। আত্মার সঙ্গে আত্মার বন্ধুত্ব যেন। কোনোদিন কাজিন, খালামণির ছেলে, এইসব ধরনের বিষয় তাদের ভাই বোনদের মাঝে আসেইনি। তারপর একদিন হঠাৎ ঝড়ে সব কিছু বদলে গেল। এতটাই বদলে গেল যে আজকের সাইবানকে কিছুতেই সেই পুরাতন সাইবানের সঙ্গে মিলে উঠতে পারছে না। যেন দুজন সর্বদাই দুটি ভিন্ন মানুষ। শেষমেশ সকল চিন্তা দূরে হচ্ছে ইরাম সাইবানের পাঠানো মেসেজটা দেখলো। এটা কি? একটা ছবি। সাইবান হোটেল রুমের মেঝেতে বসে আছে। তার পরনে একটা গোলাপি রঙের স্ট্রবেরি আঁকা প্যান্ট আর হ্যালো কিটি ডিজাইনের জুতো। চোখ পিটপিট করলো ইরাম। এটা সত্যি সাইবান? মুখটা তো তার স্বামীরই। কি আশ্চর্য। ইরাম টেক্সট মেসেজের দিকে পাক্কা 2 মিনিট যাবৎ তাকে থেকেও এর অর্থ উদ্ঘাটন করতে পারল না। পারার দরকার নেই, সে তাকিয়েই আছে পাঠানো ছবিটার দিকে। চ্যাপ চ্যাপ করে চেয়েই রইল সে পাক্কা 5 মিনিট যাবৎ। সাইবান কি পাগল হয়ে গেল? সে দ্রুত মোবাইলে টাইপিং করল। ইজ দ্যাট হ্যালো ক্রিটি? ইরামের চোখ কপালে উঠে গেল। বেস্টি? পিরিয়ড? কিসের পিরিয়ড? ওহ সৃষ্টিকর্তা, ইরামকে ধৈর্য দাও, ধৈর্যের ফাঞ্জা ঠেলে দাও।
তুমি কি বলছো না বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না আলাদিন। এসবের মানে কি? তোমার প্যান্টে স্ট্রবেরি কেন? আই কে? কারা? কোথা থেকে এলো এরা? সকাল 6টা 7 বাজে, তোমার ব্রেন সুস্থ আছে? 6-7 আবার কি? ইরাম ঘুম জড়ানো চোখ আঙুল ঠেসে ধরল। আপন মনে পিপির করলো, হে আল্লাহ, উঠিয়ে নাও আমাকে, না ওই জল্লাদ ছেলেটার ব্রেন থেকে শয়তানি উঠিয়ে নাও মাবুদ, আমিন। তারপর সে রেগে মেগে টাইপিং করলো। এক্ষুনি তুমি আমার চোখের সামনে থেকে বিদায় না হলে আমি কিন্তু তোমাকে ব্লক করে দিব। করুন, আমি এক্সপার্ট ওপেনার, ব্লকও খুলতে পারি, সঙ্গে আপনার অন্তরের দরজাও। ইরাম এবার একটু বিজয়ের হাসি হাসল। অবশেষে স্বাভাবিক ভাষায় ফিরেছে ছেলে। যাক, আমি ভেবেছিলাম তুমি গেঞ্জি ভাষা ছাড়া কোনো ভাষাই জানো না। গেঞ্জি বলবেন না তো, অপমান লাগে। সকাল সকাল স্ট্রবেরি মুখে না দিয়ে প্যান্টে সাজিয়ে কি প্রমাণ করতে চাইছিলে? এটাই যে বাকিদের জন্য আমি ঝুঁকি হলেও আপনার জন্য আস্ত একটা পুকি। ইরাম আরেক দফায় থামলো। পুকি আবার কি? পুরোপুরি জানা না থাকলেও তার কেন যেন একটুখানি লজ্জা লাগলো। সে নিজেও বলতে পারবে না, একটি চোখ গিলে দ্রুত বিষয় পরিবর্তন করলো সে। তা সাত সকালে কি করছো? তুমি তো আবার ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ ব্রাঞ্চের আগে ঘুম থেকে উঠোই না। উঠেছো যখন নাস্তা করে নাও। ফিরছো কখন? মিসিং ইয়োর ড্যাডি অলরেডি। ফালতু কথা বলবে না। কিসের ড্যাডি? তুমি কি আমার আব্বু লাগো? ফিরে আসি, পোটলাকে বোঝাবো কিভাবে ওর আব্বু লাগে আর আপনার ড্যাডি। টিল দেন কিপ মিসিং মি। সাইমন অদ্ভুতের একটা ইমোজি পাঠালো, ঠোঁট কামড়ে ধরে রেখেছে এমন। ইরাম টানা 20 সেকেন্ড চেয়ে থেকে শেষমেশ ফোনটা ফেলে মুখে হাত ঘষতে লাগলো। হে আল্লাহ, বিয়েটা যখন আলাদিনের সাথে দিয়েছো তখন আলাদিনের চেহারাটাও দিতে। চেহারা ঘষে দৈত্যকে বের করে বলতাম এই বান্দার মাথায় কি চলছে সেটা আমাকে বুঝিয়ে দিতে। পরক্ষণে আপনমনি খানিক হাসলো ইরাম। কেন তা নিজেও জানে না, বলতে পারবে না। সকাল ভারী হয়েছে। ইরাম পুরো দস্তর প্রস্তুত বাইরে যাওয়ার জন্য। আজ বিশেষ গুরুত্বপূর্ণ কাজ আছে তার। আগামী মাসের 1 তারিখ থেকে তার কম্পিউটার কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে। তার আগে কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন। সামিয়ার ল্যাপটপটা ঠিকঠাক চলে, ফ্রিল্যান্সিং আর অন্যান্য ভারী কাজের জন্য যথাযথ আপডেট না সেটি। তাই নিজের বিয়েতে পাওয়া দেড়মোহরের টাকা দিয়ে ভালো দেখে একটা ল্যাপটপ কিনবে ইরাম। প্রথমে ব্যাংকে যেতে হবে টাকা তুলতে, তারপর ল্যাপটপের শোরুমে। ইজানকে একটা ঢোলা সুতির ফটো আর প্যান্ট পরিয়ে নিয়ে মাথায় ছোট্ট একটা ক্যাপ দিল ইরাম। দেখতে বেশ লাগছে। যুগকে ছেলের মুখে অসংখ্য চুমু আঁকতে আঁকতে সিঁড়ি বেয়ে নেমে এলো সে। আমার বাবাটা কত হ্যান্ডসাম, কুচু পুষো না। জননীর আদর খেতে খেতে দন্তহীন মারি দেখে খিলখিল করে হাসলো ইজান। হাসপাতালের জন্য বের হচ্ছিলেন সামিয়া। সিঁড়ির গোড়া দৃশ্যটি দেখে তিনি অপলক নয়নে চেয়ে রইলেন, মুচকি হাসলেন। বেরোচ্ছ? ইরাম প্রশ্ন শুনে মৃদু হাসল। জি খালামণি। আমার ছেলেকে বিয়ে করেছো 1 মাস হয়ে গেল, এখনো খালামণি? সামিয়া ফিকুটি করলেন। ইরাম তাতে থমকে পড়ল। তার গাজর লালচে হয়ে উঠল। মানে স্বামীর মাকে কি বলে? শাশুড়ি। রাইট, তুমি তো আমার বৌমা, তুমি আমার মেয়ে, মনে থাকবে? ইরামের বুকের ভেতরটা উষ্ণতায় পরিপূর্ণ হলো। মাথা দুলিয়ে হেসে বলল, জি মনে থাকবে আম্মু। সামিয়া বাড়ির দিকে হাঁটাই দিচ্ছিলেন, তবে ইরামের ডাকটা শুনে বরফে পরিণত হলেন। শটান ঘুরে তাকালেন রমণীর দিকে। চশমার আড়লে তার চোখ জোড়া বুঝি ছলছলি করে উঠল, ঠোঁট জোড়া ফাঁকা হয়ে রইল বিস্ময়। প্রায় ফিসফিস করে তিনি উচ্চারণ করলেন, কি বলে ডাকলে আমায়? আরেকবার ডাকো তো। ইরাম ইজানকে বুকে চেপে দোলাতে দোলাতে আবারও ডাকল। চোখ আম্মু। যারা বুঝে ফেললেন সামিয়া যেন এই ডাকটা তাকে ধন্য করে ফেলেছে। চশমা খুলে টিস্যুতে দ্রুত চোখ মুছে নিতে নিতে তিনি জড়ানো গলায় বললেন, একদম ঠিক আম্মু। সরি, আসলে সাইবান সারিকা দুজনেই আমায় মম বলে ডেকে অভ্যস্ত। একেবারে বাঙালি মায়ের ডাকের স্বাদ পাই না বহুকাল। তুমি ডাকায় একটু ইমোশনাল হয়ে পড়েছি। ব্যাপার না আম্মু, এখন থেকে আমি আপনাকে সবসময় এভাবেই ডাকবো। থ্যাংক ইউ মাই চাইল্ড।
চন্দন মাখা এক হাসি উপহার দিল সামিয়া। এমন সুন্দর মুহূর্তে হল ঘরে প্রবেশ করলো সারিকা। একটা আকাশি রঙের জর্জেট শাড়ি পরনে, বা হাতে চলছে অ্যাপজন, অন্য হাতে লেদারের দামি লেডিস ব্যাগ। চেম্বারের জন্য যাচ্ছে ধবধবে সাদা হিলজোড়ায় ছকছক শব্দ করে এগোচ্ছে সে। সামিয়া মেয়েকে দেখে বলি উঠলেন, সারিকা। সারিকা থামলো, মুখ ফিরিয়ে তাকালো জননীর দিকে। বলো। চেম্বারে যাচ্ছিস? হ্যাঁ। ইরামের সাথে যাও, ও ব্যাংক থেকে টাকা তুলবে। তোর চেম্বারের পাশেই তো অ্যাপলের শোরুম, নিয়ে যাস। ফ্রি কুচকে ফেললো সারিকা। এক্সকিউজ মি মম, আমি অকর্মা না, কারো চাকরও না, যার কাজ তাকে করতে বলো। তাছাড়া ওনার বেস্ট ফ্রেন্ড সুগন্ধা কোথায়? সুগন্ধা কলেজে গিয়েছে, ইনকোর্স চলছে মেয়েটার। আমি হাসপাতালে যাচ্ছি, করিম বাজারে। ব্যাংকের কাজ, টাকা পয়সার ব্যাপার। একটা বাচ্চা কোলে, তুই যা, সেফটির দরকার আছে। সারিকা নাক মুখ কুচকে এমনভাবে ইরামকে দেখলো যেন সব থেকে বড় কোনো অকর্মণ্য মানুষকে দেখছে সে। তবে শেষমেশ সে মানাই করলো না, ব্যাগ নাড়িয়ে তরি বাঁচে ইরামকে বলল, তাড়াতাড়ি আসুন মহারানী, আমার চেম্বার বসে থাকবে না আপনার জন্য। বলে সে গটমট করে হাঁটা দিল। ইরাম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শেষমেশ একটা নিঃশ্বাস ফেলে পিছু নিল সারিকার। কাজগুলো হতে 1 ঘন্টার মতো লাগলো। ব্যাংক থেকে টাকা তুলে গাড়িতে করে সারিকার চেম্বারের কাছে পৌঁছলো ইরাম। চেম্বার আর শোরুম রাস্তার এপার ওপার। শোরুমে ঢুকতে তাদের বসার জন্য চেয়ার দেওয়া হলো। স্টাফরা বেশ মিষ্টি ভাষা ইরামের সকল প্রয়োজনীয় অনুযায়ী ল্যাপটপ মডেল দেখতে লাগলো। আরও 1 ঘন্টা যাচাই বাছাই শেষ। ইরাম স্থির হলো ম্যাকবুকে এয়ার M3 মডেলে। 1,25,000 মূল্য। শোধ করে জিনিসটা কিনতে যদিও তার ভীষণ অস্বস্তি কাজ করছে, তবুও ভবিষ্যতের জন্য একটা শক্ত ভিত্তি দরকার। কাজের খরচাই করছে সে, নিজেকে বোঝালো। তা কাগজপত্র, বিল সবকিছু প্রস্তুত হয়ে গেল ধীর পায়ে। উভয় রমণী শোরুম থেকে বেরিয়ে এলো। বাইরে এখন দুপুর প্রায়। ব্যস্ততা বেড়েছে জনজীবনে। সূর্য মাথার উপর কিরণ দিচ্ছে। রাস্তার সামনেই এক পাশে ডাব বিক্রি হচ্ছে, দা দিয়ে ডাব কেটে বিক্রি করছে কিশোরী বয়সী এক ছেলে। অন্য পাশে আবার ফল নিয়ে বসে হাঁকডাক করছে ফেরিওয়ালা। সারিকার চেম্বারটা চোখে পড়ছে অদূরেই, খোলাই। ভেতরে খুব সম্ভবত এখন তার কোনো অ্যাসিস্ট্যান্ট আছে। সারিকা ইরামের দিকে খুলল, আপনি গাড়িতে করে চলেছেন? এতটুকুই, কোনো বিদায় নেই। সোজা রাস্তার ওপাশের দিকে হাঁটা দিল সারিকা। প্রাইভেট গাড়ি ডাবের ভ্যান গাড়ির সামনে পার করা। ইরাম এক হাতে ল্যাপটপটা ব্যাগ আর অন্য হাতে ছেলেকে ধরে এগোলো। ইজান তার বুকে চুপচি করে লেপটে আছে, ঘুমে ঠুলু ঠুলু করছে, তবে ঘুম হয়নি। শোরুমের মেয়ে স্টাফগুলো এতক্ষণ যাবৎ তাকে বিনোদনে রেখেছিল, এখন ক্লান্ত হয়ে গিয়েছে খেলতে খেলতে। ইরাম ছেলের কপালে চুমু এঁকে চুপচাপ এগুলো গাড়ির দিকে। ঠিক এমন সময়ই দৃশ্যটা চোখে পড়ল তার। লাল কালো হোন্ডা বাইক, দুটো ছেলে, একজনের মাথায় হেলমেট, আরেকজনের মুখে মাংকি চুপি জড়ানো। ইরামের জন্য ঘটনাটা স্লো মোশনে ঘটল বুঝি। মায়ের মন সব থেকে সতর্ক, সেই সতর্কতা ইঙ্গিতে তার মস্তিষ্ক বুঝি সারা শরীরে দামামা পিটিয়ে দিল। লাল কালো বাইকটা ঠিক একদিন আগে তাকে অনুসরণ করেছিল কম্পিউটারের প্রশিক্ষণ কেন্দ্র অবধি। সুগন্ধার কলেজেও একই বাইক, আর আজও সারিকার চেম্বারের সামনে সেই বাইক। দুজন ছেলে, এই গরমে মুখে মাংকি টুপি অস্বাভাবিক, ভীষণ রকমের অস্বাভাবিক। বাইকটা তীব্র গতিতে এগিয়ে আসছে। ইরাম সিদ্ধান্ত নিতে বড় জোর 5 সেকেন্ডের মতো সময় পেল। তার হাত থেকে ল্যাপটপের ব্যাগটা থাপ্পাস করে নিচেই পড়ে গেল। দুই হাতের মাঝে ইজানকে বুকের ভেতর জাপটে জড়িয়ে ধরলো। উঁচু ঘুরে গেল সে। বাইকটা একদম তার কাছে ঘেঁষে চালকের পেছনে বসা মাংকি টুপি পরা ছেলেটা নিজের হাতের ধরা একটা বোতল থেকে ক্ষিপ্র গতিতে কিছু তরল স্বচ্ছ ছুঁড়ে দিল ইরামের গায়ে। ছিটকে উঠল সবটা। অমুক পরিণতির জন্য নিজেকে প্রস্তুত করে ফেলল ইরাম। সবটুকু তার শরীরে লাগুক, কিন্তু ছেলে যেন বুকের কুঠুরিতে একদম সুরক্ষিত থাকুক। তবে স্রষ্টার ইচ্ছেটা কিছুটা ভিন্নই ছিল। ঘটনার মাঝে আগমন ঘটল তৃতীয় ব্যক্তির। নারী মাত্রই বুঝি বিপদের আজ সবার আগেই টের পায়। সারিকাও
তেমনি সে বেশি দূরে ছিল না। কিছু বুঝে ওঠার আগেই তার পা দুটো তাকে টেনে নিল ইরামের কাছে। হাতের সামনে কিছু না পেয়ে নিজের লেদারের ব্যাগটাই ছুঁড়ে দিল। বাইক থেকে ছুঁড়ে দেওয়া তরলের বেশিরভাগ গিয়েই লাগলো সারিকার ব্যাগে, বাকিটা ছিটকে গেল চারিপাশে। কোথায় কোথায় গিয়ে ফোটায় ফোটায় পড়লো দেখাও গেল না। শুধু হতভম্ব চোখে উপস্থিত পথচারীরা দেখলো কিভাবে লেদারের ব্যাগটা গরম তেলে ছেড়ে দেওয়া মাছের মতন জ্বলে উঠল। অ্যাসিড। সারিকা বুঝলো সবার আগে, তবে এই 10 সেকেন্ডের মাঝে যা হওয়ার হয়ে গেছে। আশেপাশে মানুষের চিৎকার চেঁচামেচিতে ভরে গেছে চারিপাশ। অস্ত্র লক্ষ্য ভ্রষ্ট হয়েছে দেখে বাইকার স্পিড বাড়িয়ে দিল। সেকেন্ডের মাঝে চলে যাবে লোকচক্ষুর আড়ে। অসহায় নারী হয়তো তাদের কিছুই করতে পারবে না, তবে একজন ধ্বংসিনী মা ঠিকই পারবে। এই সত্যিটা তাদের জানাই ছিল না। ইরামের মাঝে কি তীব্র বিদ্যুৎ খেলে গেল সে নিজেও বলতে পারবে না। শটান ঘুরে দাঁড়িয়ে এক হাতে পাশে থাকা ডাবের ভ্যান গাড়ির উপর রাখা দাঁটায় তুলে নিল সে। ইবলিশের আওলাদ। ঐশ্বরিক শক্তি ভর করলো বুঝি ইরামের মাঝে। ভুবেং রায়ের মতো দাঁটা ছুঁড়ে দিল সে। ভারী ধাতব বস্তুটি ভন ভন করে ঘুরতে ঘুরতে গিয়ে বাইকের পেছনে বসে থাকা মাঙ্গি টুপি পরা ছেলেটার পিঠ বরাবরই গেথেই গেল। ছিটকে উঠল রক্ত সঙ্গে চিৎকার। অথচ বাইক চালক নিজের আহত বন্ধুটির জন্য থামলো না। ওই অবস্থায় দ্রুত বাড়ির রীতিমতো কয়েক পলকের ব্যবধানে রাস্তায় গেছে ও পাশে হারিয়ে গেল তীব্র গতিতে। বহু দূর থেকেও পেছনে বসা ছেলেটার পিছে ভয়ানকভাবে গেঁথে থাকা ধারালো দা স্পষ্ট দেখা গেল, যতক্ষণ না আততায়ীরা সম্পূর্ণ চোখের আড়াল হয়ে গেল। সম্পূর্ণ ঘটনাটা ঘটল মাত্র 15 সেকেন্ডের ভিতরে। অতঃপর এক অশরীরীর পিনপতন নীরবতা। বাক্রুদ্ধ প্রত্যেকে, যেন সকলের মস্তিষ্ক বুঝে উঠতে হিমশিম খাচ্ছে সেকেন্ডের ব্যবধানে কি হয়ে গেল। ইরামের চোখে যেন আগুন ঝরছে, ফুসছে সে হিংস্র বাঘিনীর মতন। অথচ তার দুঃসাহসে ভরা বুকের ভেতরটা ভেঙে খান খান হয়ে গেল জগতের সব থেকে ভয়ঙ্কর কান্নার আওয়াজে। ইরামের বুকে লেপটে থাকা ইজান তীব্র চিৎকারে বুঝি গোটা ধরিত্রী কাঁপিয়ে দিল। ভেতরে থেকে আত্মা বেরিয়ে গেল মানুষের, বোধ হয় তেমনটা অনুভব করে যেমনটা ইরাম এই মুহূর্তে করলো। ছট করে মুখ নামিয়ে তাকালো সে। ইজানের বাম কবজি লালচে বর্ণে ছেয়ে গিয়েছে, ধীরে ধীরে ত্বক পোড়ার মতন শক্ত হয়ে যাচ্ছে। ছটফট করে কাঁদছে নাজুক শিশুটি। আমার আব্বু। ইজানের চাইতে দ্বিগুণ শক্তিতে চিৎকার দিয়ে কেঁদে ফেললো ইরাম। চারিপাশে ভিড় জমে গিয়েছে, চিৎকার চেঁচামেচি হাঁকডাক। অথচ এত কিছুর মাঝেও ইরাম শুধুই নিজের ছেলের ছটফট করতে থাকা নাজুক শরীরটাকে দেখে যাচ্ছে। কি করবে না করবে, কোথায় গিয়ে ঝাঁপ দিলে তার বুকের ধন রক্ষা পাবে সে মেলাতে পারছে না। এমন সময় দৌড়ে এলো সারিকা। আশেপাশের কয়েকজনকে উদ্দেশ্য করে চেঁচিয়ে উঠল, পানি প্লিজ, ঠান্ডা পানি কেউ জোগাড় করুন, কুইক। কয়েকজন দিগাদিক হয়ে এগিয়ে এদিক সেদিক ছুটে গেল। ইরাম ইজানকে নিয়ে মাটিতে বসে পড়েছে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে। আমার আব্বু, আমার আব্বু, আমার বাবাটা, প্লিজ আম্মু, সরি আম্মু, পারিনি আম্মু, তোমাকে ব্যথা পেতে দিয়েছি, আমার আব্বুটা। জর্জর করে অশ্রু ঝরছে ইরামের। ইজানের গগন বিদারী চিৎকার জননীকে একটু একটু করে ভেঙে চুরমার করছে। একজন পানির বোতল নিয়ে এসে পড়ল সারিকা ইরামের পাশে বসে বোতলের ছিপি খুলতে খুলতে বলল, আরে মেয়ে, এটা কাঁদার সময় না, ওর হাতটা ধরুন, সাবধানে, আমি পানি ঢালছি। ইরাম দ্রুত মাথা দুলিয়ে ইজানের ক্ষত হয়ে যাওয়া হাতটা ধরল। সারিকা লালচে ত্বকের উপর পানি ঢালতে লাগলো এক নাগারে। এই তো বাবুটা, এই তো আব্বুটা, আম্মু আছি এখানে। ছটফটিয়ে কাঁদতে থাকলো ইজান। ইরাম ছেলের মুখটা বুকে চেপে দোলাতে লাগলো। আর দুজন পানির বোতল জোগাড় করে এনেছে। সারিকা দুটোই নিজের হাতেই নিল। তারপর শটান উঠে দাঁড়িয়ে ইরামকে টেনে তুলল। জলদি হাসপাতালে যেতে হবে, চলুন চলুন। গাড়ির ড্রাইভার প্রস্তুতি ছিল, ইঞ্জিন চালু করে রেখেছে। ইরাম ছেলেকে নিয়ে ছুটলো, গাড়িতে উঠে গেল। সারিকা মাটিতে পড়ে থাকা ম্যাকবুকের ব্যাগটা তুলে হন্তদন্ত হয়ে ছুটল। গাড়িতে চেপে বসতে ড্রাইভার গতি বাড়িয়ে চলতে আরম্ভ করলো। হাসপাতাল অবধি সমস্ত রাস্তাটা সারিকা ইজানের হাতে পানি ঢেলে গেল। এইসব
এত সব দৃশ্যের মাঝে কারো চোখে পড়ল না যে দৃশ্যটা, সেটা হলো অদূরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা ইহান, ইরামের কিশোর ভাইটা। এখানে এসেছিল কলেজের একটা ক্লাস মিস দিয়ে। গতকাল ইরাম তাকে ফোন করে বলেছিল আজ ল্যাপটপ কিনতে যাবে। যেহেতু ইলেকট্রনিক সম্পর্কে ধারণা নেই তাই ইহানকে সাথে নিতেই চেয়েছিল, কিন্তু ইহানের প্রথম ক্লাসে টেস্ট থাকায় পড়াশোনা করতেই বলেছিল। আজ সকালে টেস্ট শেষ করে পরের ক্লাস ছেড়ে ওই বাড়িতে গিয়ে গরিমের কাছ থেকে জেনেছে সে সারিকার সাথে চলে গিয়েছে ইরাম। সেখান থেকেই সে এসেছিল সোজা নিজের সাইকেল নিয়ে। সে যখন সাইকেল চালিয়ে রাস্তায় ঢুকেছিল তখন তাকে পাশ কাটিয়ে আততায়ী বাইকটা ছুটতে গিয়েছে। ইহান এক লহমায় সময় পেল সিদ্ধান্ত গ্রহণের জন্য। যখন সে দেখলো সারিকা সামনে নিচ্ছে সবটা, তখনই সে নিজের সাইকেল ঘুরিয়ে জোরসে প্যাডেল চাললো, পিছু নিল বাইকারটার। তার চোখ ক্রমশ রক্তাভ হয়ে উঠল। ইজানকে নিয়ে যাওয়া হলো সামিয়ার হাসপাতালে। সারিকা গাড়িতে থাকতেই ফোন করে জানিয়েছিল, পৌঁছতেই সোজা বার্ন ইউনিটে নেওয়া হলো ইজানকে। ছেলের সঙ্গে সঙ্গে ছুটতে গেল ইরাম। খবর পেয়ে সামিয়া ছুটতে এলেন। তার পরিচিত কলিগদের অনুরোধ করতে হলো না। সামিয়ার নাতি জেনে সবাই কাজেই লেগে পড়ল মুহূর্তে। বিছানায় শুয়ে ইজানের ক্ষত হয়ে যাওয়া হাতটা পর্যবেক্ষণ করছে ডক্টররা। সামিয়াও ভেতরে আছেন সবকিছু তদারকি করতে। ইরাম রুমের বাইরে দাঁড়িয়ে শুধু ছেলের তীব্র কান্না শুনতে পাচ্ছে। শরীর কাঁপছে তার। এখনো মনে হচ্ছে সবটা ভীষণ রকমের দুঃস্বপ্ন। সারিকা উদ্ভ্রান্ত হয়ে বারবার রুমের সামনে গিয়ে পায়চারি করছে। মেয়েটাও অশান্ত হয়ে উঠেছে একটা নিষ্পাপ বাচ্চার নিদারুণ কষ্টের সামনে। ইরাম দেয়াল ঘেঁষে থাকা চেয়ারে বসে নিজের মাথা চেপে ধরে রাখলো। অক্সিজেনের সংকট বুঝি শরীরে, এমনভাবে হাঁপাচ্ছে সে, চোখের সামনে জগৎটা বুঝি দুলছে। দৃষ্টি ঝাপসা, অশ্রুর কোনো বিরতি নেই। ইরাম খেয়ালও করলো না কখন করিডোরের বেশ কত পদশব্দ শোনা গেল। শুধু সারিকার আওয়াজ কানে গেল। মিসির, সারিকার স্বামী এবং সাইবানের দুলা ভাই মিসির ইকবাল দ্রুত ছুটে এলো, হাঁপাচ্ছে সে। বোঝা যাচ্ছে খবর পেয়ে দৌড়ে এসেছে। কি ব্যাপার, কি হয়েছে? বাবু কেমন আছে? বলতে পারছি না, মম আছে ভেতরে, ডাক্তাররা এখনো অবজার্ভ করছে। সারিকা স্বামীর কাছে গিয়ে মাথা নাড়ল। মিসি সারিকাকে নিজের বুকে আগলে নিল, নিজেকে শক্তভাবে ধরে রাখলো। সারিকা আসলেই কাঁপে গিয়েছিল। স্বামীর উষ্ণ বুকে নিজেকে খুঁজে পেয়ে সে চোখ বুজে ফেলল, নিজেকে শান্ত করতে চাইল। স্ত্রীর মাথায় হাত বোলাতে বোলাতে মিসির রাগান্বিত কঞ্চে বলে উঠল, দিনে দুপুরে এটা কি ধরনের ক্রাইম? কারা করেছে এই কাজ? কেন, কি সমস্যা ওদের ওই দুধের বাচ্চাটার সাথে? টার্গেট বোধ হয় ইরাম আপু ছিল, কিছুটা ছিটকে গিয়ে ইজানের হাতে লেগেছে। কোন নিমক হারাম করবে এমন কাজ? আমি জানি। অপর একটি কণ্ঠস্বরে সকলে জমে গেল। ঝট করে ফিরে তাকালো, করিডোরে ছুটে আসছে ইহান। সে এসে থাপাস করে ইরামের সামনে হাঁটু মোড়ে বসে বোনকে শক্তভাবে জড়িয়ে ধরল। আপু, তুমি ঠিক আছো? তোমার কোথাও লাগেনি তো? দেখি দেখি কোথায় কষ্ট হচ্ছে। ইরাম এতক্ষণ যাবৎ নিজের আলাদা একটা ঘড়ি মাঝেই ছিল, তবে ভাইকে কাছে পেয়ে খপ করে তার কার্যরা খামচে ধরল সে। রীতিমতো পাগলের মতো উদ্ভ্রান্ত নয়নে সে তাকালো ইহানের দিকে। তুই জানিস কে? বল আমাকে এক্ষুনি। কিভাবে জানিস কে আমার কলিজায় হাত দিয়েছে? বল। অরণ্য? মাথা ছাকালো ইহান। বখতিয়ার। ইরামের কুচকে গেল। মিসির কাছে এসে দাঁড়ালো সুথলা। বখতিয়ার কে? এলাকার পার্টির ছাত্র নেতা। ইহান গড়গড় করে বলে গেল, আপু তোমরা যখন হাসপাতালে এসেছিলে তখন আমি আমার সাইকেলে করে ওদের বাইকটাকে ফলো করেছিলাম। কাছে যেতে পারিনি, দূর থেকেই দেখেছি। যেখানে থেমেছে ওটা ওদের হাইড আউট। সবাই চেনে আপু, দুটো ছেলেই বখতিয়ারের চেলা। ইরাম থমকে গেল, চোখের পানিও বুঝি শুকিয়ে গেল তার। মিসির আর সারিকা একে অপরের দিকে তাকালো। মিসির বলে উঠল, কিন্তু একটা পলিটিক্যালি ইনভলভ ছেলের ইরামের উপর কিসের রাগ? আমার আপুর সঙ্গে কারো কোনো শত্রুতা থাকতেই পারে না। ওই বখতিয়ারি বাচ্চা শালা একটা কুত্তা। দেখুন গিয়ে, বাচ্চাদের কারো মধ্যেই ঘাপলা আছে, আপনাদের কারো মধ্যেই ঘাপলা আছে। আমার বোনের উপর দিয়ে শোধ তুলে নিয়েছে। রীতিমতো গর্জে উঠল ইহান। তবে এর বেশি কিছু করা সম্ভব হলো না। একজন ডাক্তার ভেতর থেকে উক্কি দিল, বাচ্চার মা কোথায়? একটু ভেতরে আসুন আপনি। ইরাম এক লাফে উঠে দাঁড়ালো। বাকি সব চিন্তা তার মাথা থেকে বেরিয়ে গেল ওই মুহূর্তে। শুধু নিজের ছেলে ছাড়া
ভেতরে ইজান তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার ছোট্ট শরীরটা বেডে রাখা হয়েছে, হাতে ক্যানোলা সংযুক্ত, স্যালাইন বা ওষুধ জাতীয় কিছু দেয়া হচ্ছে শরীরে। ক্ষতের উপর বার্ন ক্রিমের প্রলেপ দেওয়া। ছোট্ট অস্তিত্বটুকে ঘিরে এত আয়োজন, এত যন্ত্রপাতির বহর। স্যালাইনের নল দেখে ইরামের আজ কতবারের মতো শেষ হলো নিজেও বলতে পারবে না। সামিয়া তার কাছে এগিয়ে গিয়ে আগলে নিতে চাইলেন নিজের মাঝে, অথচ ইরাম সামিয়ার সাহায্য আর গ্রহণ করলো না। তাকে ঠেলে বিছানার কাছে গিয়ে দাঁড়ো, অস্বচ্ছ চোখে ঝুঁকে ছেলের মুখটা আলতো করে স্পর্শ করলো। খুব কষ্ট হচ্ছে তাই না আব্বু? ইরামের গলা সম্পূর্ণ ভেঙে গিয়েছে। ডাক্তার জানালেন, আল্লাহর অশেষ রহমতে যে মাইল্ড বার্ন হয়েছে, সাথে সাথে ক্ষতে পানি ঢালার কারণে মূল বিপদটা সেখানেই কেটে গিয়েছে। তবে বয়স অনেক কম আর বাচ্চার স্কিন অনেক সেনসিটিভ, তাই আমরা 3 দিনের নিবিড় পর্যবেক্ষণ রাখবো। আপাতত ট্রিটমেন্ট চলমান থাকবে, অনুরোধ থাকবে ধৈর্য ধরার। ইরাম জবাব দেওয়ার মতন কোনো অবস্থাই নেই। সামিয়াই নিজের ভেজা চোখ মুছে বললেন, থ্যাঙ্কস ডক্টর। আশেপাশে কোনো দৃশ্যেই আগ্রহ নেই ইরামের। সে বিছানায় বসে সাবধানে ইজানের শরীরটা বুকে তুলে নিল। নার্স তাকে সাহায্য করলো যেন ক্যানোলা ডিস্টার্ব না হয়। কাঁদতে কাঁদতে হাঁপিয়ে গিয়েছে ইজান। শরীরটা ইরামের বুকে কাদা মাটির মতো দুর্বল হয়ে পড়ে থাকলো। ছেলের দিকে ঝুঁকে তার গায়ে সুবাস জোরপূর্বক গ্রহণ করতে করতে ইরামের মস্তিষ্ক সচল হয়ে উঠল একটু একটু করে। তার ছেলেকে যে বা যারা কষ্ট দিয়েছে তাদের কোনোদিনও সে ক্ষমা করবে না, নিজের আপন মানুষ হলেও না। বিমানবন্দরের বাইরে পা রাখতেই দূরে অনুরাগের বাইকটা চোখে পড়ল সাইবানের। মানুষের ভিড় ছেলে লম্বা লম্বা পা ফেলে ছুট লাগালো সে। সাথে করে ওয়ালেট, ঘড়ি আর ফোন ছাড়া কিছুই আনেনি সে, ব্যাগও না। খবর পেয়েছে সে সারিকার একটা টেক্সট মেসেজ থেকে। পরে সামিয়া কল করেছিলেন। ওই অবস্থায় এমার্জেন্সি ফ্লাইট টিকিট বুক করে সে সিলেট থেকে সোজা ঢাকা এসেছে। এখন সময়টা পরন্ত বিকেল গিয়ে ঠেকেছে। অনুরাগ নিজের বাইক নিয়ে সাইবানের জন্য অপেক্ষা করছিল। অদূর থেকে বন্ধুকে দৌড়ে আসতে দেখে এবার সে সোজা হয়ে দাঁড়ালো। সাইবান কাছে আসতে বোঝা গেল ভীষণ রকমের চিন্তিত এবং ক্রোধান্বিত সে। না চাইতো বেশ ঝাঁজ নিয়ে সাইবান জিজ্ঞেস করলো, আমার বাচ্চা কেমন আছে? অনুরাগ যদিও উত্তরটা প্রস্তুত করে এসেছিল, তবে সাইবানের সরাসরি জিজ্ঞেস করা কিছুটা অবাক হলো সে। তার বাচ্চা। এর আগে কখনো ইজানকে এতটা গভীরভাবে সাইবান সম্বোধন করেনি। তবে আপাতত সেসব বিশ্লেষণে না গিয়ে অনুরাগ উত্তর করল, মাইল্ড বার্ন, অবজারভেশনে আছে। অনুরাগ কথাটা কোনো মতে শেষ করেছে কি করেনি, সাইবান হঠাৎই খপ করে তার থুতনি চেপে ধরল। অত্যন্ত আগ্রাসী ভঙ্গিতে অনুরাগের ছেলে বাইকের উপর ঠেসে ধরল। হতবাক বন্ধু তার মাঝে যেন রীতিমতো অশরীর ভর করতেই দেখল। সাইবানের উজ্জ্বল হলদেটে চেহারায় তীব্র লালচে ভাব, সূর্যরা একজোট হয়েছে ভীষণ কোঞ্চনে। পিয়াংসি কাঁপতে দেখা যাচ্ছে ভীষণভাবে। তার কিরমির করে সাইবান রীতিমতো হুঙ্কার দিয়ে উঠল, কোথায় ছিলিস তোরা? কোথায় ছিলিস তোরা বেঈমানের দল? অনুরাগ ব্যথা পাচ্ছে, সাইবানের হাতে খামচে ধরল। কুল ডাউন সাইবান, তোর মাথা ঠিক নেই। অনুরাগকে দ্বিগুণ শক্তিতে ধরে হিংস্র পশুর ভঙ্গিতে ভারী গলায় সাইবান ঘোষণা করল, আমার প্রাণটায় হাত দিয়ে ছোড়া, আল্লাহর কসম অনুরাগ, একটা একটাকে ধরে মাটিতে জ্যান্ত পুঁতে ফেলবো আমি। যেমন হুট করে ধরেছিল তেমন হুট করেই অনুরাগকে ছেড়েও দিল সাইবান। তারপরে বন্ধুর অপেক্ষা না করে নিজেই বাইক চালকের আসরে চেপেই বসলো। নিজের চোয়াল চাপতে চাপতে অনুরাগ মহা বিস্ময় নিয়ে তাকে দেখলো, যেন চিরকালের চেনা বন্ধুর স্থানে কোনো পিশাচ জায়গা করে নিয়েছে। এই পিশাচকে ভীষণ রকম অচেনা ঠেকলো তার কাছে। তবে অনুরাগ বেশি বাহানা করলো না, সাইবানকে বাইক চালাতে দিল। নিজে পিছনের সিটে উঠে বসলো। কিছুক্ষণ বাদে টের পেল কত বড় ভুল সিদ্ধান্ত ছিল সেটি। রাস্তা দিয়ে বাইক নয়, রীতিমতো প্লেন ছুটিয়ে নিল সাইবান, এতটা তীব্র গতি যে শ্বাস নেওয়া কষ্টকর হয়ে দাঁড়ালো। রাজধানীর গাড়ির বহরের মাঝে এত বিপজ্জনক সব বাঁক কেটে গেল সাইবান যেন রেসিং ট্র্যাকে রেস করতে নেমেছে সে। অনুরাগ পেছন থেকে আঁকড়ে ধরে রাখলো বন্ধুকে। হাসপাতালে পৌঁছানোর আগে আমাদের উপরওয়ালার কাছে পাঠানোর ব্যবস্থা করছিস শালা? না পারতে চিৎকার করে উঠল অনুরাগ। সাইবানের তরফ থেকে জবাব এলো না। বাইকের সামনে ঝুঁকে উঠল, উল্টো গতি বাড়ল সে।
ছাড়িয়ে গেল ঘন্টায় 85 কিলোমিটার। অনুরাগ চোখ বুজে সৃষ্টিকর্তার নাম জপতে জপতে ভাবলো ট্রাফিক পুলিশ সব জায়গায় থাকলে রাস্তার মোড়ে মোড়ে ধরে সাইবানকে জরিমানা করা হতো আজ। শেষমেশ প্রায় 35 মিনিটের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বুঝি জমকে দেখতে দেখতে হাসপাতালে পৌঁছতে সক্ষম হলো অনুরাগ। সাইবানের কোনো সুক্ষেপ নেই। হেলমেটটা খুলে হাওয়ায় ছুঁড়ে দিয়ে দৌড়ে চলে গেল ভেতরে। অনুরাগ সেটা পাকড়াও করে বাইকে রেখে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে নিজেকে স্থির করল। বুকখানা এখনো ধরফর করছে তার, যেন সামনে দাঁড়িয়ে আছেন যমদূত। নিজের কপালে জমা ঘাম শার্টের হাতায় মুছতে মুছতে মুরগির মতো ছটফট করতে থাকা অন্তরকে একটু শান্ত করে সে শেষমেশ ছুটে গেল ভেতরে। হাসপাতালের পরিবেশ এখন অনেকটাই শান্ত। করিডোরে পা রাখতে ওয়েটিং জোনে নিজের বোন সারিকা আর দুলাভাই মিসিরকে অপেক্ষা করতে দেখতে পেল সাইবান। ফাইনালি। সারিকা লাফিয়ে উঠল, অথচ তার প্রতি বিশেষ মনোযোগ না দিয়ে সাইবান শুধল। কোন রুমে? হাত তুলে সারিকা দেখিয়ে দিল সাইবানের মুখটা কেমন থমথমে। তাই সে বেশি কথা বাড়ায়নি। সাইবান সোজা হাঁটা দিল পেছনে। সকলে তাকে অনুসরণ করলো নীরবে। একটি প্রাইভেট কেবিনে দেওয়া হয়েছে এজানকে। বাইরে পৌঁছতে কেবিনে স্বচ্ছ কাচের দেয়াল, ভেতরে দৃশ্য স্পষ্টই চোখে পড়ল সাইবানের। বিশাল বিছানায় শুয়ে আছে নাজুক শিশুটি, হাতে ব্যান্ডেজ ক্যানোলা। পরন্ত বিকেলের হলুদাভ রশ্মি তার শান্ত মুখটায় পড়ছে। গভীর ঘুমে আচ্ছন্ন সে। সাইবানের দৃষ্টি আটকালো ইজানের হাতের উপর। ওই নল স্যালাইন ব্যান্ডেজের বহর থেকে ক্রমশ শক্ত হয়ে উঠল তার দুহাতের মুঠো। এত জোরে পাকালো সে, নখ গেঁথে গেল হাতের চামড়ায়। জীবনের প্রথমবারের মতন এক ভয়ানক অনুভূতি অনুভব করল সাইবান। এক অসহায় বাবার অনুভূতি। অন্তর তার চিৎকার করে প্রতিবাদ জানাচ্ছে। ইচ্ছে হচ্ছে ছুটতে গিয়ে কোনো কিছুর পরোয়া না করে ওই নাজুক শরীরটাকে নিজের বুকে চেপে ধরতে, জগতের সকল কষ্টের কাছ থেকে আড়াল করে ফেলতে। কষ্ট আসুক, যন্ত্রণা হোক, কিন্তু সব তার নিজের হোক। তার বাচ্চার কেন? নিজের ভাবনায় নিজেই খেয়ে হারলো সাইবান। কবে থেকে ওই পোতলাটা তার এত আপন হয়ে গেল? যদি আজ হাসপাতালের বিছানায় ওই ছোট্ট শরীরটাকে না দেখত, তবে সাইবান কি আদৌ তা টের পেত? কেবিনের দরজাটা নিঃশব্দে খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো ইরাম। সাইবান তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে তাকালো। তার সবটুকু রাগ ঝাঁজ ক্ষণিকের জন্য নিয়ে গেল। অশান্ত চোখ জোড়া অর্ধাঙ্গিনীকে পর্যবেক্ষণ করলো আপাত মস্তক। যখন নিশ্চিত হলো বাহ্যিক কোনো ক্ষতি হয়নি, শুধুমাত্র তখনই সাইবান একটি স্বস্তির নিঃশ্বাস ফেলল। পায়ে পায়ে এগিয়ে গেল সে ইরামের কাছে, যে এই মুহূর্তে অতি শান্তভাবে দাঁড়িয়ে আছে তার সামনে। বিষয়টা বেমানান। ইরাম চোখ জোড়া কেমন যেন ফাঁপা। সাইবানের বুক কাঁপল ভীষণ। কেন তা সে নিজেও বলতে পারবে না। মাই প্রেশিয়াস, রীতিমতো ফিসফিস করে উচ্চারণ করলো সাইবান। একটি কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দিল। ঠিক তক্ষুনি ইরামের ডান হাতটা সহজরে চড় দিল সাইবানের গালে। মাথাটা হেলে গেল তার এক পাশে, ঝুলে পড়লো রীতিমতন। সাইবান শ্বাস নেওয়া ভুলে গেল। রীতিমতো দুহাত মুঠো পাকিয়ে গেল দুপাশে, অত্যন্ত ধীরে, মাথা কাত করে। অবিশ্বাস মাখা জলজলের দৃষ্টিতে সে দেখলো ইরামকে। রমণীর পাথরের চোখ আর শুকনো নেই, ঝরঝর করে অশ্রু ঝরছে। ইরাম দুই হাত ছেড়ে কেঁদে উঠল। আর কতটা কেয়ারলেস হলে তুমি বুঝতে পারবে মানুষের জীবনের মূল্য কতটুকু। আই হেট ইউ সো মাচ আলাদিন। সাইবান হন্তদন্ত হয়ে কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠছে। পুরাতন ম্যারমেরে কাঠগুলোর অস্বাভাবিক শব্দ করছে, তবে আজ থামার বালাই নেই। আজ সে থেমে গেলে হয়তো জীবনটাই থমকে যাবে। মুন্সিবাড়িতে ইরামের ঘরটা দোতলা, একদম বারান্দায় ঘেঁষে ছোট্ট একটা রুম। সাইবানের দম বন্ধ কর জীবনের একটি মাত্র শান্তির আশ্রয়। ছুটতে ছুটতে সদ্য 18তে পা দেয়া সাইবান গিয়ে পৌঁছালো ইরামের রুমে। রুমটা অন্ধকারাচ্ছন্ন, লাইট জ্বালানো হয়নি বিধায় কেমন গুমোট হয়ে আছে। বাইরের রাস্তায় লাইটের মৃদু আলো এসে ভেতরটাকে কেমন বিষণ্ণ করে তুলেছে। ঘরে সীমিত আসবাব এবং তেজস্পর্শ পরিপাটি করে রাখা, কোথাও কোনো হেরফের নেই। পাগল ঘোড়ার মতো ছুটতে থাকা হৃদযন্ত্র সামনে সাইবান ভেতরে ঢুকল।
অন্ধকারে চোখ সয়ে আসার পর দৃশ্যটা নজরে এলো তার বিছানার উপর একটি ছায়া মূর্তি। এই গরমের মাঝেও কাঁথা গায়ে চড়িয়ে মরার মতো পড়ে আছে। ওটা ইরামি। বুঝতে স্পর্শেরও প্রয়োজন নেই সাইবানের। ওই অস্তিত্বের প্রাণটুকু তার ভীষণ চেনা। ইরাম আপু, হাঁপাতে হাঁপাতে ফিসফিসিয়ে উচ্চারণ করলো সাইবান। ধীর পায়ে প্রবেশ করলো ভিতরে। কোনো নড়চড় নেই। আরেক দফায় ডাকলো সে। আপু এবার সামান্য নড়চড়ও লক্ষ্য করা গেল। ইরাম উঠল না, শুধু গায়ের কাঁথাটা আরেকটু উপরে টেনে তুললো। মৃদু গলায় উত্তর করলো, তুমি কাল আসো আলাদিন, আপু একটু রেস্ট নিচ্ছি। আপনার সাথে আমার জরুরি কথা আছে, প্লিজ। সবসময় ইরামের কথা ভীষণভাবে মান্য করলো। আজ সাইবান কিচ্ছুই শুনলো না। আজ পিছিয়ে যাবে না, কিছুতেই না। রুমের লাইট অন করে দিল সে। ইরাম কাঁথা সরিয়ে উঠে বসলো, চোখ মুখ কুচকে অনেকটা বিরক্তি এবং চাপা ক্ষোভ নিয়ে দেখলো সাইবানকে। সেটা মুখটা কেমন চুপসে আছে, হলদেটের চেহারায় কেমন উদ্ভ্রান্ত ভাব, আতঙ্কিত অভিব্যক্তি। আমায় একটু বলে দিন না, আমি এখন কি করব? আমার কিছুই ভালো লাগছে না। ইরাম নিজের কপাল ঘষল, একটি দীর্ঘশ্বাস ফেলে শেষমেশ বলল, সেই এক কাহিনী আলাদিন। আর কতদিন গোল গোল ঘুরতে থাকবে তুমি? প্লিজ আপু বলছি তো, তুমি যাও, আমি পরে তোমার সাথে কথা বলবো। না, আজকেই। আপু, আপনাকে আজকে এই মুহূর্তে আমার কথা শুনতেই হবে। আমি আপনার ভাই না? আমি আপনার কাছে রাহাত, ইহানের মতো গুরুত্বপূর্ণ না? ওরা ওরা আসলেও কি আপনি একই কথা বলতেন যে কালকে আসো? সাইবান হঠাৎ করে দিগাদিগ জ্ঞান শূন্য হয়ে চেঁচিয়ে উঠল। ইরামও ঝট করে রেগে গেল। এই ছেলেটা তার সঙ্গে এমন কেন করছে? বিছানা ছেড়ে শটান উঠে দাঁড়ালো সে। কি বললে তুমি? ওদের সাথে নিজের তুলনা দিচ্ছ? কোনোদিন তোমাদের মধ্যে আমি পার্থক্য করেছি আলাদিন? ইউ নো হোয়াট? ইয়েস, তুমি আমার ভাই না, তুমি আমার কাজিন। নাও গেট লস্ট। ক্ষণিকের জন্য জমে গেল সাইবান। তার মায়াবী কালো চোখ জোড়া চলচলে হয়ে উঠল অশ্রুতে। ইরাম তার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় চোখে দেখতেই পেল না কিছুই। জানলার কাছে গিয়ে দাঁড়ালো রমণী, একটা ফ্যাকাশে হলদেটে কামিজ পরনে। বোঝাই যাচ্ছে বহুদিন যাবৎ যত্ন সহকারে ব্যবহার করা হচ্ছে। আপু, আপনি ভীষণ স্বার্থপর। একেবারে হঠাৎ করে হুঙ্কার দিয়ে উঠল সাইবান। তার কথার বিপরীতে সবসময় শান্তভাবে মোকাবেলা করলেও আজ ইরামও পাল্টা ঝাঁজ নিয়ে পড়ল। হ্যাঁ, আমি স্বার্থপর, এটা আজকে বুঝেছো তুমি? আই এম সেলফিশ আলাদিন, টু মাচ সেলফিশ। রাইট। আপনি শুধু সবসময় নিজের চিন্তাই করেন, নিজের ভাইদের চিন্তাই করেন। বাকি দুনিয়ার মানুষ গোল্লায় যাক, আপনার কিচ্ছু যায় আসে না। ওরা সকলে আপনার আদরের, সকলে আপনার কাছের। শুধু আমি কোনোদিনও আপনার আপন কেউ হতে পারলাম না। আমার জন্য কেউ ভাবে না, আপনিও না। ইউ আর ফাকিং প্যাথেটিক। অ্যান্ড ইউ আর অ্যান অ্যাটেনশন সিকিং ইম্যাচিউর। তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও এক্ষুনি। হিরাম আপু, প্লিজ একবার আমার কথাটা শুনুন। চোখের সামনে থেকে দূর হতে বলেছি তোমাকে। দেয়াল ঘেঁষে থাকা সোফায় বসে আছে সাইবান। তার হাত দুটো কপালে ঠেকানো, কোনোই হাঁটুর উপর। চোখ জোড়া বুজে আছে। দগদগে ঘায়ের মতন লেপটে থাকা স্মৃতিগুলো আজ তাকে ভীষণ জ্বালাতন করছে। সেই দিনটির কথা স্মরণে আসছে, যে দিনটার পর আর কোনো দিন সে কখনো ইরামের দুয়ারে গিয়ে দাঁড়ায়নি। আর জীবনের শ্রেষ্ঠ আশ্রয় সেদিন তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আজ বোধহয় সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল নতুনভাবে। সাইবানের একটু ব্যথা লাগেনি, শারীরিক যন্ত্রণা বলতে কিছু তার অনুভূতিই হয়নি। শুধু অন্তরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জগতের সব থেকে অসহায় হওয়ার অনুভূতিটা ধীরে ধীরে ফিরে আসছে। অতীতের বেড়ি বুঝি নতুন করে তাকে আষ্টে পৃষ্ঠে ধরতে চাইছে। ঠিক এমন সময়ই নিজের কাঁধে একটি চিরচেনা স্পর্শ অনুভব করলো সাইবান। সে এক চুলও নড়ল না, অথচ মমতাময় বাহুজোড়া তাকে টেনে নিজের বুকে ঠেকাল। অবশেষে হাল ছাড়ল সাইবান। একটি কাঁপা কাঁপা নিঃশ্বাস ফেলে জননীকে আঁকড়ে ধরল শক্তভাবে। কোনো কথা বলল না, শুধু সামিয়ার কাঁধে মাথা রেখে চুপচি করে বসে রইল। সামিয়া ছেলের পিছে মাথা আজুড়ে হাত বুলিয়ে দিলেন। নিজের অস্তিত্ব দিয়ে শান্ত করতে চাইলেন সাইবানের মাথার চুলে আঙুল বুলিয়ে নরম গলায় বললেন, কিছু মনে করিস না মাইচ্যাম, ইরামের আসলে মাথা ঠিক নেই। কোনো মা কি পারে নিজের সন্তানকে কষ্টে দেখতে? মেয়েটা ভীষণ মানসিক চাপে আছে রে, তুই রাগ করিস না।
তোর সঙ্গে এমন কিছু হতে দেখলে আমিও সইতে পারবো না। ইচ্ছে হবে কিছু একটা ধ্বংস করে ফেলি। সেখানে ইজান তো 4 মাসের নাজুক বাচ্চা। মম, কথা বলো না প্লিজ। আমাকে একটু চুপটি করে তোমার বুকে মিশে থাকতে দাও। ফিসফিস করে বলল সাইবান। সামিয়া তৎক্ষণাৎ চুপ করে গেলেন। ছেলেকে আরো শক্তভাবে নিজের মাঝে আগলে নিলেন। সাইবান সামিয়ার কাঁধে মাথা গুজে চোখ বুজে চুপটি করে বসে থাকলো। শুধু হাসপাতালের কেবিনের মেডিকেলের যন্ত্রের মৃদু গুঞ্জনের নীরবতার মাঝে অল্প বিস্তর ছেদ পড়ল। জায়গাটা ইজানের প্রাইভেট কেবিন। বিছানায় শুয়ে আছে ছোট্ট শিশুটি। স্যালাইন বন্ধ করা হয়েছে আপাতত, পরে আবারও দেওয়া হবে। সময়টা এখন রাত। সামিয়া অনেক জোরাজুরি এবং রীতিমতো যুদ্ধ করে সারিকার সাথে ইরামকে বাড়ি পাঠিয়েছেন 2 ঘন্টার জন্য। ফ্রেশ হয়ে পোশাক বদলে খাওয়া দাওয়া করে আবার চলে আসবে। কিন্তু সামিয়া জানেন ইরাম 2 দণ্ড শান্তিতে বাড়িতে থাকবে না। হয়তো এরই মধ্যে আবারও ফিরে আসছে। সে কে বলতে পারে কত সময় পেরিয়েছে। বর্তমানে তিনি এবং সাইবান বসে আছেন কেবিনের সোফায়। নীরবতা ভেঙে সাইবানি হঠাৎ বলে উঠল, সবকিছু আমার দোষ, তাই না মম?